নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। আজ রাজ্য জুড়ে লকডাউন হলো, আগামীকাল লকডাউন নেই। আগামী সপ্তাহের জন্য কোনো লকডাউন রাজ্য সরকার এখনও অবধি ঘোষণা করেনি। আশা করা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং করোনায় থমকে থাকা কাজগুলো একে একে সব সম্পন্ন হবে। সবচেয়ে বড় যে কাজটাই রাজ্যে বকেয়া রয়ে গেছে কি তা হলো নির্বাচন, বিধানসভা নির্বাচন। গত দুদিনে বিরোধী দলগুলির রাজনৈতিক সক্রিয়তা হঠাৎ বেড়ে গেছে। কে কোন পথে হাঁটবে আজ তা নিয়ে অল্প বিস্তর কাঁটাছেঁটা করব। বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার একটি বক্তব্য আপনারা আগে শুনে নিন। करोड़ों करोड़ों भारतवासियों की इच्छा थी कि भव्य राम मंदिर बने। वो 5 अगस्त को उसका शिलान्यास यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों द्वारा हुआ। लेकिन दुख के साथ कहना पड़ता है कि 5 तारीख को वेस्ट बंगाल में ममता दीदी ने लॉकडाउन लगा दी। और ये अलग बात है कि 31 जुलाई को बकरीद में लॉकडाउन लिफ्ट कर लिया। ये वोट बैंक की पॉलिटिक्स, ये अपीजमेंट की पॉलिटिक्स और एंटी हिंदू माइंडसेट खड़ा किया जाता है। यह है ममता दीदी की राजनीति पर। याद कीजिए 2011 हमारा वोट परसेंटेज 2% था और 2 सीट्स थी और हमारा वोट परसेंटेज 4% था। 2014 के चुनाव में हमारा वोट प्रतिशत, हमें 2 सीटें मिली और हमारा वोट प्रतिशत 18% दिया। और 19 में हमारा वोट प्रतिशत 40% चला गया, 40% पहुंच गया। बंगाल का आशीर्वाद मिला। একটা সংশোধন করে দিই, 2011 সালে বিজেপি রাজ্যে কোনো আসন জেতেনি। সেটা বাদ দিয়ে বিজেপি সভাপতি ভোটের যে পরিসংখ্যান দিলেন তা একদম সঠিক, কিন্তু কিছু কথা তিনি বললেন না। 2014-এ মোদি হাওয়ায় ভেসে বিজেপি রাজ্যে 18% ভোট পায়। 2019-এ লোকসভা নির্বাচনে কি হলো, 40%-এর বেশি ভোট পেল বিজেপি। কিন্তু দুইয়ের মাঝে 2016-র বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে বিজেপির ভোট 10%-এর সামান্য বেশি। অর্থাৎ লোকসভা নির্বাচনে বিজেপির পারফরমেন্স একরকম, বিধানসভা ভোটে পারফরমেন্স অন্যরকম। তাই বিজেপির ভোট ধারাবাহিকভাবে বেড়ে গেছে এই দাবিটা কিন্তু সঠিক নয়। বিধানসভা ভোটে তৃণমূল বিরোধী ভোট বাম ও কংগ্রেসের ঝুলিতেই কিন্তু বেশি গেছে। 2016-এ বাম কংগ্রেসের মিলিত ভোট 40%-এর ওপরে, আর তৃণমূল একাই পেয়েছিল 45%। এটা সত্যি যে 2016-র তুলনায় এখন রাজ্যে বিজেপি অনেক সংগঠিত, তার আয়তন অনেক বেড়ে গেছে। কিন্তু তা কি পালা বদলের জন্য যথেষ্ট? বিজেপি নেতারা নিশ্চয়ই বিরোধী দলনেতার পদের জন্য নির্বাচনে নামবেন না। দিল্লিতে সাংগঠনিক প্রশ্ন তুলেই কিন্তু রাজ্য বিজেপির নেতাদের বিরাগভাজন হয়েছিলেন মুকুল রায়। বিজেপি কি প্রচার করবে তা অবশ্যই মোটামুটি স্থির। সভাপতি জেপি নাড্ডা তা পরিষ্কার করেও দিয়েছেন। বিজেপি প্রচার করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যের হিন্দুরা বঞ্চিত। পশ্চিমবঙ্গে কিন্তু সবচেয়ে বেশি শতাংশ মুসলিমের বাস। দেশভাগে দ্বিখণ্ডিত হয়েছে বাংলা। শরণার্থী পরিবারগুলির তৃতীয় প্রজন্ম এখন রাজ্যের ভোটার। তাদের পুরনো ক্ষত খুঁচিয়ে তোলার চেষ্টা হতে পারে। রাজ্যের জনসংখ্যার প্রায় 30% মুসলিম। এখন 140টা বেশি আসনে মুসলিম ভোট অলমোস্ট ডিসাইডিং ফ্যাক্টর। তাই সব অমুসলিম ভোট সেটা ঝুলিতে টানতেই কিন্তু চড়াসুরে হিন্দুত্বের প্রচার করবে বিজেপি, এটা মোটামুটি ডিসাইডেড। 2014-এ মোদি গোটা দেশে গুজরাটের উন্নয়নের মডেলের কথা বলেছিলেন সমস্ত ক্যাম্পেনে, কিন্তু বাংলায় এসে বলেছিলেন বাংলাদেশিদের তাড়ানোর কথা। বিজেপির প্রচারে ধর্ম ছাড় আরেকটি ফ্যাক্টর থাকবেন, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদি। গেরুয়া পার্টির থিম সঙ্গে স্পষ্ট, তারা মোদিকেই মুখ করতে চায় এবং মুখ করেই লড়তে চায়। কারণ সেই একটাই, সাংগঠনিক দুর্বলতা। বিজেপির জনপ্রিয়তা অবশ্যই রাজ্যে অনেকখানি বেড়ে গেছে, কিন্তু তারা কিন্তু সাংগঠনিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ নয়। তৃণমূল থেকে ভাঙিয়ে আনা নেতাদের উপরেও অধিকাংশ সময় নির্ভরশীল কিন্তু দল। তার জন্য দলীয় নীতি এবং শৃঙ্খলার সঙ্গেও আপোষ করতে হচ্ছে। দলের রাজ্য কমিটির নির্বাচনে সেই জিনিসটি কিন্তু
ফের আরেকবার স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবারই বিজেপির নতুন রাজ্য কমিটি সদস্যদের নাম ঘোষণা করা হয়। আমন্ত্রিত সদস্য হিসেবে শোভন চট্টোপাধ্যায় জায়গা পেলেও ঠাঁই হয়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এতে রীতিমতো ক্ষুব্ধ হন শোভন। বৃহস্পতিবার নবগঠিত রাজ্য কমিটির বৈঠকের আগেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবে বৈশাখীর নামে শিলমোহর পড়ে। ভার্চুয়াল বৈঠকে তিনি যোগও দেন। শোভন বৈশাখীর জন্য সমমর্যাদা দাবি করলেও দিলীপ ঘোষ এবং বাংলার আরএসএস নেতাদের তাতে মত ছিল না। কিন্তু শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব শোভনের ক্ষোভ দূর করতে উদ্যোগী হওয়ায় দিলীপ ঘোষদের পিছু হটতেই হলো। কারো ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। যারা যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেরকম আমাদের প্রদেশের কমিটিতেও 3টি ভাগ আছে, তাদেরকে সেই ধরনের জায়গায় সদস্য হিসাবে নেওয়া হয়। তো কেউ পার্মানেন্ট মেম্বার আছেন, কেউ ইনভাইটি আছেন, কেউ স্পেশাল ইনভাইটি আছেন, যেমন প্রায় 250 জনকে আমরা সদস্য হিসেবে নিচ্ছি। বিজেপি এগোই সবসময়, পিছোয় না। শোভনকে তৃণমূলে ফেরাতে তাঁর বাড়ি গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। বিজেপিতে ধরে রাখতে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন কৈলাশ বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন রাও। একসময় মুকুল রায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হাত ছিলেন, তো অন্য হাত ছিলেন শোভন চট্টোপাধ্যায়। বিজেপি সূত্র খবর, বিধানসভা ভোটের আগে কোনোভাবেই শোভনের তৃণমূলে ফিরে যাওয়ার রাস্তা খুলে দিতে চান না দলের কেন্দ্রীয় নেতারা। শোভনকে বিজেপিতে সক্রিয় করতে তাকে সন্তুষ্ট করার চেষ্টায় বৈশাখীকে রাজ্য কমিটিতে পদ দেওয়া হলো। এদিন রাজ্য কমিটির বৈঠকে যোগ দেননি শোভন চট্টোপাধ্যায়। তবে সূত্রের খবর, তিনি জানিয়েছেন দলকে আগেই তা বলা ছিল, আর বৈশাখী পদ পাওয়াতে তিনি কৃতজ্ঞ। এইবার কি তাহলে বিজেপিতে সক্রিয় ভূমিকা দেখা যাবে শোভনকে? জোরালো হচ্ছে জল্পনা। কোথাও কি রাজ্য সভাপতি বা আমি বা অন্য কেউ বলেছি যে কোথাও নেওয়া হবে না? আমাদের রাজ্য কমিটিতে একটা নির্দিষ্ট সংখ্যক মহিলাকেও রাখতে হয়, মহিলাদের সংখ্যাও আছে, সেই জায়গাটাও অনেকটা খালি আছে। এখনও প্রায় 15-20 জনের নেওয়া বাকি। তার মধ্যে কিছু মহিলা আসবেন, তা শুধু রাকেশ সিং কেন, আরও একাধিক নাম আসবে। মুকুল রায়ের নাম বা দিলীপ ঘোষের নাম এমন নয়, পার্টির নেতৃত্ব যদি মনে করেন আর কাউকে নেওয়া দরকার, নেওয়া হবে। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় বা মুকুল ঘনিষ্ঠ শঙ্কুদেব পণ্ডারা বিজেপির রাজ্য কমিটিতে রয়েছেন। এদিন বলা হয়েছে রাজ্য কমিটিতে থাকছেন বৈশাখী, মুকুল ঘনিষ্ঠ নেতা রাকেশ সিং সহ আরও 20 জন। বিজেপি সাংসদের একাংশ অন্য দল থেকে আসা বিধায়করা রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন, যাদের অধিকাংশই মুকুল লবির। মানতে বাধ্য হচ্ছেন অন্যদিকে থাকা দিলীপ ঘোষ। তবে দলের অন্দরের খবর, একদিনও রাস্তায় না নেমে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রাতারাতি রাজ্য কমিটিতে ঢুকে পড়ায় পুরনো বিজেপি কর্মীদের একাংশ ক্ষুব্ধ। কমিটির একাধিক নাম নিয়েই আপত্তি রয়েছে তাঁদের। অভিযোগ, কাজ না করলেও নেতাদের সন্তুষ্ট করে মিলছে পদ। ভোটের আগে এসব সামাল দেওয়াই এখন বঙ্গ বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগানোর কোনো পরিকল্পনা বিজেপির রয়েছে বলে মনে হয় না। তাহলে শোভন এতদিনে ময়দানে নেমেই পড়তেন। কিন্তু শোভনকে তৃণমূলেও ফিরতে দিতে চায় না বিজেপি। তাহলে দক্ষিণ 24 পরগনায় শোভনের যে নেটওয়ার্ক রয়েছে তার সুফল পেয়ে যাবে তৃণমূল। বিজেপির আশা, শোভনকে নিষ্ক্রিয় রাখতে পারলেই সেই নেটওয়ার্কও কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। তৃণমূল অবশ্য শোভনের বিজেপিতে থেকে যাওয়াকে খুব একটা বড় ক্ষতি বলে মনে করছে না, কারণ তাদের আসল বাজি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। 2016-এ বাম কংগ্রেস জোট করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বলেছিলেন 294টা আসনে তিনি প্রার্থী। সেবার 200-র বেশি আসনে যেত তৃণমূল। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় 294টি আসনে প্রার্থী। রাজ্যের মুসলিম ভোটারদের সিংহভাগ তৃণমূলকেই ভোট দেবেন, তা নিয়ে কোনো সংশয় নেই। তবে তৃণমূল রাজ্যবাসীর সামনে রাখবে গত 10 বছরের তাদের কাজের খতিয়ান। বিজেপি সাম্প্রদায়িক তাস খেলার সুযোগ পায় এমন কোনো ভুল কিন্তু তৃণমূল করবে না, বরং 47টি জনমুখী প্রকল্পের সাফল্য, রাজ্যের আর্থিক উন্নয়নের মতন বিষয়গুলি তুলে ধরা হবে। নরেন্দ্র মোদী হাওয়াকে কাটাতে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও তোলা হবে। প্রচার যুদ্ধে মোদী বনাম মমতার আরেকটা জমজমাট লড়াই কিন্তু আমরা দেখতে চলেছি। তৃণমূল মহাসচিবের বক্তব্যে কিন্তু ওটা পরিষ্কার, তাদের ওয়ার স্ট্র্যাটেজি কিন্তু দলনেত্রীকে ঘিরেই। আমরা যদি তোষণের রাজনীতি করি, সেটা হচ্ছে মানুষকে দেখার রাজনীতি। মানুষকে উপেক্ষা করবার রাজনীতি আমরা করি না। আমরা তো মানুষীকরণের রাজনীতি করছি, মেরুকরণের রাজনীতি তো আমরা করি না। মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের সুরক্ষা, পেটে ভাত, মাথার উপরে ছাদ, এটা আমাদের লক্ষ্য।
বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক অবরোধ করে তুলেছে কেন্দ্রীয় সরকার। যারা এই কথা বলছেন তোষণের রাজনীতি, তারা রাজনীতি করবার জন্যই রাজনীতি করছেন, তারা প্রকৃত তথ্য নিয়ে আসছেন না। এবার তৃতীয় ও চতুর্থ পক্ষের প্রসঙ্গ। কংগ্রেস ও বাম 2016-এ তারা জোট করেছিল, 40% ভোট পায়, কিন্তু দুই পক্ষ মিলে 76টির বেশি কিন্তু আসন জিততে পারেনি। বাম শরিকরা অভিযোগ করেন কংগ্রেসের ভোট বাম প্রার্থীরা পাননি, কিন্তু বামেদের ভোট আবার কংগ্রেস পেয়ে গেছে। বাম শরিকদের আপত্তিতে 2019-এ জোট হয়নি, দুই দলের ভোটেই সিঙ্গেল ডিজিটে কিন্তু নেমে যায়। এবার সোমেন মিত্রের শূন্যস্থানে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে হাইকমান্ড। এটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ গত 4 দশক ধরে বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হন রাজ্যের শাসক দলের সঙ্গে দিল্লি হিসেবকে মাথায় রেখে। প্রথম ইউপিএ সরকারের আমলে প্রণব মুখোপাধ্যায় দিল্লি থেকে প্রদেশ কংগ্রেস সামলাতেন। এবারও মোদিকে সংসদে কোণঠাসা করতে মমতাকে কিন্তু প্রয়োজন সোনিয়ার। শেষ ভিডিও কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি গুরুত্ব দিয়েছেন সোনিয়া, কিন্তু রাজ্যে তারাই এবার অধীরকে প্রার্থী করলেন। অধীর মানেই আপোষহীন তৃণমূল বিরোধিতা, অধীর মানেই বাম ও কংগ্রেস জোট। অধীর ও বাম নেতারা রাগঢাক না করেই বলেছেন তারা জোট করবেন এবং জোটেই থাকবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অধীর সভাপতি হওয়ায় মুর্শিদাবাদে কিন্তু ভোট ভালো পাবে জোটের রাজনীতি, এবং ওই জেলায় মুসলিম ভোটের বড় অংশ কংগ্রেসের ঝুলিতে যেতে পারে। বাকি রাজ্যে জোট বিশেষ প্রভাব ফেলবে না, এখনই বলে দেওয়া যায়। তারা ভোট কেটে বিজেপি অথবা তৃণমূলের যাত্রা ভঙ্গ করতে পারে, কিন্তু জোট কার ভোট কাটবে তা টোটালি নির্ভর করছে ধর্মীয় মেরুকরণ কেমন হচ্ছে তার ওপর। বিজেপি ভালো মেরুকরণ করতে পারলে জোট বিজেপি বিরোধী ভোটটা কাটবে, আর রাজ্যবাসী তৃণমূলের উন্নয়নের ভরসা লাগলে বিজেপির ভোট জোটের ঝুলিতে যাবে। সেনাপতির দায়িত্ব নিয়েই 21-এর ভোটের সুর বেঁধে দিলেন বহরমপুরের রবিনহুড। বামেদের সঙ্গে যৌথ লড়াইয়ে তৃণমূলকে হটানোই প্রাথমিক লক্ষ্য। কুর্সিতে বসেই ঘোষণা অধীর রঞ্জন চৌধুরীর। কংগ্রেস এবং বামের ঐক্য, রাজনৈতিক সমঝোতা আরও দৃঢ়বদ্ধ হয়েছে। আমরা চাইব সেই রাজনৈতিক সমঝোতাকে নির্বাচনী সমঝোতায় রূপান্তরিত করে বাংলার স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে সেই জবরদস্ত মোকাবেলা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দিন কয়েক আগেই বিরোধী ঐক্যের শান্তিতে মমতা সহ 7 রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠক করেন সোনিয়া গান্ধী। মমতা তাঁর ডাকে সাড়া দিতেই রাজ্যে কংগ্রেস তৃণমূল সমঝোতার সম্ভাবনা নিয়ে জল্পনাও শুরু হয়, কিন্তু কট্টর তৃণমূল বিরোধী অধীরকে সেনাপতির আসনে বসিয়ে সে জল্পনায় জল ঢেলেছে কংগ্রেস হাইকমান্ড। অধীরের বার্তায় আস্থা রাখছে বামেরাও। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষকে রক্ষা করতে হবে, এবং সেই রক্ষার লড়াইতে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। কংগ্রেস সহ সমগ্র শক্তি দেশকে বাঁচাবার জন্য বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অধীরের বাম কংগ্রেস সমঝোতার ফর্মুলা আখেরে তৃণমূলের বিড়ম্বনা কতটা বাড়াবে? তৃণমূলকে কোণঠাসা করতে গিয়ে বিজেপির হাত শক্ত হবে না তো? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। 2016-র বিধানসভা ভোটে তৃণমূল পেয়েছিল 45.71% ভোট। বাম কংগ্রেসের যৌথ প্রাপ্তি ছিল 40.03%। 4 বছর আগে বিজেপির ঝুলিতে ছিল মাত্র 10.31% ভোট। তবে গত 4 বছরে কয়েক গুণ বেড়েছে বিজেপির ভোট ব্যাংক। 2019-এর লোকসভা ভোটে 18 আসন জিতে 40% ভোট পেয়ে চমকে দেয় বিজেপি। লোকসভা ভোটের হিসাব বলছে বাম এবং কংগ্রেসের সিংহভাগ ভোটই গিয়েছে বিজেপির ঘরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে বাম কংগ্রেস একসঙ্গে ময়দানে নামলে অ্যাডভান্টেজ কোন দিকে যেতে পারে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। একমাত্র মালদা মুর্শিদাবাদেই কংগ্রেসের ভোট ব্যাংক রয়েছে, যদিও পূর্ববর্তী ভোটের হিসেবে দেখা যাচ্ছে বাম কংগ্রেস সমঝোতায় শাসক দলের ভোটে বিশেষ হেরফের হয়নি। ফলে 21-এ ত্রিমুখী লড়াই হলে সেই ফসল কে ঘরে তুলবে তা নিয়ে অঙ্ক কষা চলছেই। কুর্সিতে বসেই অধীর ভোটের বাদ্যি বাজালেন ঠিকই,
কিন্তু বামেদের হাত ধরে ঘুরে দাঁড়ানোর লড়াইটা একেবারেই সহজ নয়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। চোরের ধর্মের ভয় নেই, তারা ভগবানকেও ছাড়ে না। না হলে রাম মন্দিরের তহবিলে কেউ চুরি করার স্পর্ধা পায়? উত্তরপ্রদেশে তাই হয়েছে। রাম মন্দির ট্রাস্টের অ্যাকাউন্টে শীত কেটেছে জালিয়াতরা। সাধুর ছদ্মবেশে সীতাহরণ করেছিল রাবণ, তার থেকে পুরো রামায়ণ হয়ে গেল। রামের স্ত্রীহরণের কথা মহাকাব্যে লেখা আছে, কিন্তু রামের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। ঘোরগলিতে সেই কেলেঙ্কারিটাই ঘটে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যায় জমিতে রাম মন্দির তৈরি হচ্ছে। মন্দির তৈরির জন্য শ্রীরাম রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গড়ে দিয়েছে কেন্দ্র। বুধবার ব্যাংক থেকে একটি ফোন পান ট্রাস্টের সম্পাদক চম্পত রায়। একটি চেক ভেরিফিকেশনের জন্য চম্পত রায়কে ফোন করে ব্যাংক। ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে 9,86,000 টাকা তোলার চেক ছিল। চম্পত রায় ব্যাংককে জানান তিনি এমন কোনো চেক ব্যাংকে পাঠাননি। তারপর ব্যাংক থেকেই চম্পত রায় জানতে পারেন সেপ্টেম্বরের 1 ও 3 তারিখ এভাবেই টাকা তোলা হয়েছে। 1 সেপ্টেম্বর ভুয়ো চেক দিয়ে 2,50,000 টাকা চুরি হয়। 3রা সেপ্টেম্বর 3,50,000 টাকা ভুয়ো চেক দিয়ে তোলা হয়। ট্রাস্টের চেক বইয়ের পাতা ও সিরিয়াল নাম্বার জাল করে চুরি হয়েছে। ট্রাস্টের কাছে ভুয়ো চেকের অরিজিনাল কপিগুলি এখনো রয়েছে। জালিয়াতি জানতে পেরেই ট্রাস্টের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। অজ্ঞাত লোকেদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ছদ্মবেশ ধারণ, প্রতারণা, জালিয়াতি এবং ভুয়ো চেক ব্যবহারের ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানতে পেরেছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ওই টাকা পাচার হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ে জিতে রাম মন্দির তৈরি হচ্ছে। আদালতে বারবার ভক্তের বিশ্বাসকে যুক্তি হিসেবে খাড়া করেছেন হিন্দু পক্ষের আইনজীবীরা। এই চুরি যে সেই বিশ্বাসকে ধাক্কা দেবে তাতে সন্দেহ নেই, কারণ বিশাল সংখ্যক মানুষের কাছে রাম আস্থারই প্রতীক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।